এমএস ওয়ার্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের যে বেসিক্যালি যে তিনটা প্রোগ্রাম আছে সেই তিনটা প্রোগ্রামের একটা প্রোগ্রামের নাম হচ্ছে এমএস ওয়ার্ড। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এমএস ওয়ার্ড সম্পর্কে। তো এমএস ওয়ার্ড এর আজকে হচ্ছে আমাদের ফার্স্ট টিউটোরিয়াল, যেহেতু এটার মধ্যে অনেক ধরনের অনেক অপশন আছে, একটা ভিডিওতে করা সেটা তৈরি করা সম্ভব নয়, সেটা আমি কি একদম পার্ট আকারে তৈরি করছি। সেটা প্রথম পর্ব হচ্ছে, আর যারা নতুন অথবা একটু বুঝেন আমি বলবো এই ভিডিওটা তাদের জন্য, মানে কারণ আমি এটাতে একদম প্রথম থেকে এ টু জেড সব ধরনের প্রোগ্রাম নিয়ে আমি আলোচনা করব। প্রথমত অবস্থায় আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যাদের কম্পিউটার থেকে আপনাদের যে ভার্সনটি আছে এমএস ওয়ার্ডের সেই ভার্সনটি ওপেন করবেন। ওপেন করার পর আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে এমএস ওয়ার্ডের সম্পূর্ণ হোম মেনুটা নিয়ে। তো হোম মেনুটা নিয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে কিছু বেসিক্যালি ধারণা দিয়ে নিই। তো বেসিক্যালি ধারণাটা হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা স্ক্রিন, যে স্ক্রিনটার নাম হচ্ছে এমএস ওয়ার্ড ডকুমেন্ট। যখন আপনি এমএস ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করবেন তখন ওপেন করার পর যেই স্ক্রিনটা আপনারা দেখতে পাবেন সেই স্ক্রিনটাকে মূলত বলা হয় এমএস ওয়ার্ড ডকুমেন্ট। আর এই এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফাইল, হোম, ইনসার্ট সামথিং, তো কতগুলো লেখার একটি লাইন, আর সেই লাইনটিকে মূলত বলা হয় মেনু বার। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। এই লাইনটিকে মূলত বলা হয় মেনু বার। আর এই মেনু বারের নিচের অংশটুকুকে বলা হয় রিবন অথবা অপশন। তারপর হচ্ছে আমাদের সাদা স্ক্রিন, যেটাতে আমরা দেখতে পাচ্ছি সেই সাদা পেজ অথবা স্ক্রিনটিকে মূলত বলা হয় এডিটিং পেজ অথবা এডিটিং স্ক্রিন। আর এই এডিটিং স্ক্রিনের মধ্যে দেখবেন একটি চিহ্ন শুধু লাফালাফি করছে হার্টবিটের মতো। এই চিহ্নটাকে মূলত বলা হয় টেক্সট কার্সার। আর যখন আমরা মাউস নাড়াচাড়া করি তখন আমাদের সেই চিহ্নটাকে মূলত বলা হয় মাউস কার্সার। এটা আমরা সবাই জানি, তারপর আমি আপনার বললাম। ওকে, চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের যে কাজ আছে সেটা আমরা চলে যাই। প্রথম অবস্থায় হোম মেনুতে আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো রিবন এখানে দেখতে পাচ্ছি আমরা। তো এখানে ফার্স্ট যে রিবনটার নাম হচ্ছে মূলত ক্লিপবোর্ড। তো ক্লিপবোর্ডের মধ্যে কতগুলো অপশন আছে, সেই অপশনটার নাম হচ্ছে পেস্ট, কাট এন্ড কপি এন্ড ফরম্যাট পেইন্টার। তো ফরম্যাট পেইন্টার আর কাট, কপি, পেস্ট, এই চারটা যেই অপশন আছে সেই চারটা অপশন আমি একটু পরে দেখাবো আপনাদেরকে। তো তারপর তো ফার্স্ট আমি দেখাবো আপনাদেরকে ফন্ট যে রিবনটা আছে সেটা কাজ। তো ফন্ট রিবনের অধীন আপনার এখানে অনেক ধরনের অপশন এখানে আছে। তো সেই অপশনগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে আপনাকে অবশ্যই কতগুলো লেখা লিখতে হবে। তো সাপোজ আমি এখানে লিখলাম some text will be there. Okay. তো এই সাম টেক্সট উইল বি গো হেয়ার, এটা জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য লিখেছি। আপনারা ইচ্ছা মতো যে কোনো জিনিস লিখতে পারবেন। প্রথমে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মূলত এখানে ফন্টের যেই কাজটা, ফন্ট রিবনের অধীন যে অপশনগুলো আছে সেই সবগুলো অপশন সম্পর্কে আমরা জানি। তো সেই সবগুলো অপশনের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বপ্রথম টাইমস নিউ রোমানকে মূলত বলা হয় একটা ফন্ট মানে হচ্ছে আপনার লেখা, ঠিক আছে, লেখা। তো আপনি সাপোজ এটা হচ্ছে একটা নর্মাল একটা লেখা, আপনি যদি আপনার লেখা কোনো ধরনের কোনো পরিবর্তন করতে চান তাহলে আপনি এখানে লেখাটা প্রথম হচ্ছে সিলেক্ট করে দেন যে টাইমস নিউ রোমান ক্লিক করুন। আপনি বিভিন্ন স্টাইলিশ লেখা আপনি এখানে ব্যবহার করতে পারবেন। আমি আপাতত ব্যবহার করলাম না, তো আমি আপনাকে টাইমস নিউ রোমান আর সবচেয়ে বেশি প্রয়োগ করা হয় এই টাইমস নিউ রোমানের মাধ্যমে। তো নেক্সট আছে যে আপনার লেখাটা একদম ছোট দেখাচ্ছে, তো আপনি যদি আপনার লেখাটাকে বড় করতে চান তাহলে অবশ্যই এই টাইমস নিউ রোমানের সাথে 11 ডিজিট দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ, এই ফন্ট সাইজ ক্লিক করবেন, দেন 11, তো 11 বেশি যত বড় দেবেন তত বড়ই লেখাটা বড় হবে। আমি দিলাম 28। ওকে, তো নেক্সট আমরা কি করতে পারি, এই ফন্ট সাইজ থেকে বড় অথবা ছোট আমরা অন্য প্রক্রিয়া করতে পারি। তো অন্য প্রক্রিয়াটা হচ্ছে এই 28-এর সাথে দেখবেন যে একটা বড় এ এবং একদম ছোট এ। বড়টার নাম হচ্ছে ইমপ্রেস ফন্ট আর ছোটটার নাম হচ্ছে ডিক্রিজ ফন্ট। আমরা ইমপ্রেস ফন্টে দেওয়ার পর দেখবেন যে লেখাটা বড় হবে, আর ডিক্রিজ ফন্টে দিলে কি হবে, লেখাটা ছোট হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর নেক্সট যদি আমরা চলে যাই, তারপর হচ্ছে নিচে এখানে দেখতে পাচ্ছেন বি মিনস হচ্ছে বোল্ড। বোল্ড মানে হচ্ছে লেখা মোটা করা। আপনি যদি আপনার লেখাটাকে মোটা করতে চান তাহলে এখানে বি যে আইকনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে লেখাটা মোটা হয়ে গেছে।
দেন এখানে আই মিনস হচ্ছে ইটালিক মানে হচ্ছে লেখাটাকে বাঁকা করা। তখন যদি আপনি লেখাটাকে বাঁকা করতে চান তাহলে অবশ্যই এখানে আপনি যদি লেখাটাকে বাঁকা করতে চান তাহলে অবশ্যই আই চিহ্ন ওকে। তো দেন এখানে আছে ইউ মিনস হচ্ছে আন্ডারলাইন তো আমরা সবাই চিনি। তো আন্ডারলাইন মানে হচ্ছে লেখার নিচে দাগ দেওয়া। আপনি লেখার নিচে আন্ডারলাইন করতে চান তাহলে অবশ্যই ইউতে ক্লিক করবেন। এখন আন্ডারলাইনে কিছু কাজ আছে আমি দেখিয়ে দিই যে আপনার লেখা আপনি লিখেছেন লাল কালির মাধ্যমে, কিন্তু আন্ডারলাইনটা দিতে চান একদম নীল কালির মাধ্যমে, আন্ডারলাইন কালার যদি আপনি করতে চান তাহলে আপনারা কি করবেন। তো আন্ডারলাইনের কাজ হচ্ছে ইউ এর নিম্ন প্রতিশ্রুতি ক্লিক করার পর এই যে এখানে আন্ডারলাইনের বিভিন্ন ধরনের স্টাইল আছে, যেমন এখানে আছে কি যে ডাবল আন্ডারলাইন, দেন আন্ডারলাইন মোটা, তারপর ডট আন্ডারলাইন সামথিং, এগুলো দেখেন যেটা প্রয়োজন হয়, মানে যখন প্রয়োজন হয় তখন সেটা ব্যবহার করবেন। তো সবার নিচে এখানে আছে আন্ডারলাইন কালার, যদি আমরা আন্ডারলাইন বিভিন্ন কালারের মাধ্যমে ইউজ করতে চাই তাহলে আপনি জাস্ট এখান থেকে ইউজ করে নেবেন। ওকে ফাইন, তাহলে লাল কালারটা ইউজ করুন। এখন আপনাদের মনে অনেকেই প্রশ্ন আসতে পারে যে আন্ডারলাইনটা তো আমরা দিলাম, আমাদের যদি প্রয়োজন না হয় তাহলে আমরা এটাকে কিভাবে রিমুভ করবো। রিমুভ করার জন্য অবশ্যই জাস্ট আমি আপনাদেরকে একটা কথা বলবো যে ইউতে ক্লিক করবো আন্ডারলাইন হয়, আবার ইউতে রিটার্ন যদি আপনারা ইউতে ক্লিক করেন দেন আন্ডারলাইনটা রিমুভ হয়ে যাবে। তো কিভাবে আমরা যা রিমুভ দিব অথবা রিমুভ করার জন্য যেটা করবো সেটা হচ্ছে এটাতে ক্লিক করবো। ওকে, তো আমরা ইটালি এবং বোল্ড সবগুলো কি করে দিলাম, রিমুভ করে দিলাম। ওকে, তো নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্রিক্ট শর্ট মানে হচ্ছে আপনার ফন্ট কাটা। সাপোজ আমাদের যদি আমরা কোনো খাতা কলমে লিখি, সাপোজ কোনো লেখা ভুল হলে আমরা কি করি, লেখাটা মাঝ বরাবর একটা দাগ টেনে বুঝিয়ে দিই যে লেখাটা ভুল। তো আপনার এই ধরনের ফন্ট, এই ধরনের লেখা কাটার যে পদ্ধতিটা ব্যবহার করতে হবে এটাকে বলা হয় স্ট্রিক্ট শর্ট। জাস্ট এরকম স্ট্রিক্ট শর্ট ব্যবহার করুন, লেখাটাকে সিলেক্ট করে স্ট্রিক্ট শর্ট রিমুভ করার জন্য করে এটি ক্লিক করবেন। ওকে, তো নেক্সট আমি আরেকটা যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার H2O। হ্যাঁ, অবশ্যই আপনি জিনিসটা ধরতে পেরেছেন, এটা হচ্ছে H2O মানে পানির সংকেত। তো H2O এটা এখনো একদম ফুললি এখনো কমপ্লিট হয় নাই। এটা ফুললি কমপ্লিট করার জন্য আপনাকে H এর নিচের টোটা নিতে হবে। H এর নিচের টোটা নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রিক্ট শর্টের সাথে যেই আমাদের সাবস্ক্রাইব নামে যে অপশন রয়েছে ওই অপশনে ক্লিক করবেন। সাথে সাথে দেখবেন যে H2O মানে অরিজিনালি ভাবে এটা সিঙ্গেল হয়ে গেছে। ওকে, নেক্সট আমরা যদি দেখি সেটা হচ্ছে আপনার a+b হোল স্কয়ার। হ্যাঁ, a+b হোল স্কয়ার ঠিক আগেরটার মতোই, H2O এর মতোই। এটা হচ্ছে সাবস্ক্রাইবড এন্ড এটা হচ্ছে সুপারস্ক্রাইব। ঠিক আছে, নামগুলো অবশ্যই মনে থাকবে না আপনাদের। তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলি যে সাপোজ কোনো জিনিসের মানে এখানে কোনো আইকন অথবা কোনো রিবনের নাম আপনারা জানেন, তখন এটার নাম কিভাবে আপনারা দেখবেন। তো আপনারা সেটা দেখার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের মাউস কার্সারটা সেই রিবন অথবা আইকনের উপর রাখবেন, রাখার পর নিচে দেখবেন অটোমেটিক্যালি এখানে নামটা এখানে শো করে। দেখছেন, যেমন এটার নাম হচ্ছে কি সাবস্ক্রাইবড এন্ড এটার নাম হচ্ছে কি সুপারস্ক্রাইবড। ওকে ফাইন, তারপরে কি করবেন, জাস্ট সুপারস্ক্রাইবটা ক্লিক করবেন, দেখবেন যে a+b হোল স্কয়ার হয়ে গেছে। ওকে ফাইন, তো গেল এটা। তো এই হচ্ছে আপনি সাবস্ক্রাইবার সুপারস্ক্রাইব। তো দেন এই যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনার এটার নাম হচ্ছে মূলত টেক্সট ইফেক্ট সামথিং। ঠিক আছে, তো এই যে টেক্সট ইফেক্ট এটা আপনাদের আপাতত দরকার হবে না, জন্য আমরা এটা ডিজাইন মেনুতে যাব, তখন আপনার এই অপশনটা চালু করবেন। ওকে ফাইন, তো আপাতত আমরা এটা স্কিপ করে গেলাম। দেন নেক্সট হচ্ছে আপনার এটা হচ্ছে মূলত টেক্সট হাইলাইট কালার মানে হচ্ছে লেখার ব্যাকগ্রাউন্ড কালার। সাপোজ আপনি একটা লেখা লিখেছেন সাম টেক্সট উইল গো হেয়ার, ঠিক আছে, এটা লেখার পিছনে মানে একটা ব্যাকগ্রাউন্ড কালার। এই যে এখানে একটা কালো কালার দেখতে পাচ্ছেন, আমরা লেখাটা সিলেক্ট করার পর মানে একটা গ্রে কালার যেটা দেখতে পাচ্ছেন, এই গ্রে কালারের পরিবর্তে এইখানে যে কালারটা আপনি দিচ্ছেন সেই কালারটা। ওকে, এখন দেখবেন এই যে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার জন্য আপনাকে লেখাটা সিলেক্ট করতে হবে। দেন টেক্সট হাইলাইট কালার ডিফিনিশন ক্লিক করবেন, করার পর এখানে আপনার যেটা পছন্দ হয় আপনি সেই কালারটা এখান থেকে চয়েস করবেন। ওকে, তো আমি এই কালারটা নিলাম, নেওয়ার পর একটা জিনিস এই যে দেখেন এটা এখানে এই কালার হয়ে গেছে। ওকে, একটা জিনিস কি খেয়াল করেছেন আমি জানি না, তো সেই জিনিসটা আমি একটু ধরিয়ে দিই আপনাদেরকে। আমরা যখন লেখাটাকে সিলেক্ট করি তখন একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়, তবে সেটা একদম কি স্টিলভাবে সেটা থাকে না। সেটা যখন আমরা সিলেক্টটা উঠিয়ে দিই তখন কি অটোমেটিক রিমুভ হয়ে যায়, কিন্তু লেখার ব্যাকগ্রাউন্ড কালারটা এটা থাকে স্টিলভাবে। ওকে ফাইন,
এখন আপনাদের কোনো প্রশ্ন দেখতে পারে যে লেখার ব্যাকগ্রাউন্ড কালার করতে গেলে কিভাবে লেখার কালার করতে হবে। লেখার কালার দেওয়ার জন্য অবশ্যই লেখাটাকে সিলেক্ট করতে হবে। যেটা করতে হবে যে এই যে আমাদের যে লেখার ব্যাকগ্রাউন্ড কালারের সাথে যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফন্ট কালার। ফন্ট কালারের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু আপনি যে কালারটা মানে পছন্দ হবে সেই কালারটা। তো আমি পূর্বের মতোই বলবো যে এটা যদি যেভাবে রিমুভ করতে হয় যে এই যে এটার মাধ্যমে সেম আগের মতো যেটার মাধ্যমে যেটা দিলে হয় আবার ওইটার মধ্যে ক্লিক করলে এটা চলে যায়। তো ওটার জন্য আপনাকে কি একটু লেখাগুলো অবশ্যই সিলেক্ট করতে হবে, দেন নিম্ন চিহ্নে ক্লিক করার পর নো কালার, আবার ফন্ট কালারের নিম্ন চিহ্নে ক্লিক করার পর নো কালার। সরি, এটা তো নো কালার হয় না, অটোমেটিক কালার হয়, মানে দ্যাট মিন্স কালো। ঠিক আছে, ওকে ফাইন। তো গেল এটা। তারপরে এখানে হচ্ছে আমাদের মূলত এটা কি, এটা হচ্ছে মূলত চেঞ্জ কেস। ঠিক আছে, কেস মানে হচ্ছে লেখার ধরন। আমরা এখন যে একটা ধরনে বা স্টাইলে আমরা লেখা সেইটাই মূলত হচ্ছে কেস। ঠিক আছে, এখন যদি আমি আপনাকে দেখাই, সাপোজ ধরেন এই যে ধরেন এটা একটা লেখাটার মানে কি, এটা একটা সেন্টেন্সের মানেটা কি হচ্ছে ফার্স্ট লেটারটা বড় হাত এবং সবগুলোকে একদম ছোট। এটা হচ্ছে একটা ধরন। আবার আরেকটা ধরন হচ্ছে সবগুলো লেখে একদম কি বড় হাতের থাকবে আর ছোট। এটা হচ্ছে মূলত ধরন। এখন আসুন সরাসরি আমরা এখানে দেখাই। তো চেঞ্জ কেস হচ্ছে মূলত 5 প্রকার। এটা হচ্ছে সেন্টেন্স কেস, লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটাল কেস, ইচ ওয়ান, দেন হচ্ছে টাইটেল কেস। ওকে, তো আমরা বর্তমানে আমাদের এখানে সামটাইমস উইল বি গো হিয়ার এই লেখাটা যেই ধরনের আছে সেই ধরনটাকে মূলত বলা হয় সেন্টেন্স কেস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেন্টেন্স কেসের ফার্স্ট লেটারটা হচ্ছে এস, এসটা হচ্ছে বড় হাতের। ওকে, এটা হচ্ছে মূলত সেন্টেন্স কেস। ওকে ফাইন, মানে একটা সেন্টেন্সের ফার্স্ট লেটার শুরু একদম বড়। লোয়ার কেস মানে হচ্ছে দেখেন সবগুলো লেখাকে একদম ছোট হাতে। ঠিক আছে, একদম ছোট হাতের অক্ষরে লেখা, তার মানে এটা হচ্ছে লোয়ার কেস। আর আপার কেস মানে হচ্ছে একটা সেন্টেন্সের সবগুলো অক্ষর কি বড় হাতের থাকে। ঠিক আছে, আর দেন ক্যাপিটাল এস, ইচ ওয়ার্ড মানে হচ্ছে প্রত্যেকটা একটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা বড় হাতের। আর টাইটেল কেস মানে হচ্ছে ঠিক একদম ক্যাপিটাল এস, ইচ ওয়ার্ডের উল্টোটা, মানে প্রত্যেকটা একটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কি একদম ছোট হাতের। এই হচ্ছে আমাদের মূলত কেস। প্লিজ আপনারা যদি দেখেন এই সেন্টেন্সটা কেসটা পরিবর্তন করতে চান, সেন্টেন্স কেসে আছে সেটা পরিবর্তন হবে না। আর লোয়ার কেস যদি পরিবর্তন করতে চান কি সেগুলো আপনার ছোট হয়ে গেছে। আর আপার কেসে পরিবর্তন করতে চাইলে আপার কেসে পরিবর্তন হয়ে গেল। তো দেন আবার যদি আমরা ক্যাপিটালে জি ওয়ার্ড পরিবর্তন করতে চাই বাস হয়ে গেল। দেন টাইটেল কেসে পরিবর্তন করতে চাইলে বাস হয়ে গেল। ওকে, এই হচ্ছে মূলত আমাদের কি কেস গেল এটা। তো দেন এখন নিচে আছে কি, সরি এর উপরে কি আছে আপনার, এটা হচ্ছে কি যে একটা ক্লিয়ার ফরম্যাটিং মানে হচ্ছে আমরা তখন এই যে কাজগুলো করলাম এগুলো হচ্ছে মূলত একটা ফরম্যাট। ঠিক আছে, একটা ফরম্যাট। সাপোজ আপনারা যদি কোনো সময় গ্রাফিক্স ডিজাইনের কাজ করে থাকেন বা আপনারা যদি কোনো সময় বা মানে সাপোজ বিভিন্ন ধরনের অভিজ্ঞতা, মানে কোনো ধরনের কাজের অভিজ্ঞতা থেকে থাকে, তখন আপনাদেরকে অনেকে বলে থাকবে যে আমাকে এই ফরম্যাটে এই একটা কাজ করে দাও, ঠিক আছে, ওই ফরম্যাটে এই কাজটা করে। তখন এই ফরম্যাটটা বলতে কি বোঝাচ্ছে আমাকে এইটার নিয়ম অনুসারে ওইটা করে। তো তদ্রুপ আমরা এখানে যে পরিবর্তনটা বা এখানে আমরা যেটা সাজাইছি এটাকে মূলত একটা ফরম্যাট বলা। আর এই ফরম্যাটের মধ্যে যা যা পরিবর্তন আমরা করেছি সবগুলো পরিবর্তনকে একদম নতুনভাবে রিমুভ করলে যেরকম হয়ে যায় সেভাবে মানে হয়ে যাবে। ঠিক আছে, ফার্স্ট টাইম কি আমাদের লেখাগুলো কি একদম ছোট হাতের ছিল না? ঠিক আছে, তখন কি আমাদের এইসব লেখা কি বড় হাতের ছিল বা এরকম ছিল না? ছিল না। তখন ওইভাবে নেওয়ার জন্য আমাদের কিন্তু বলা হয় ক্লিয়ার ফরম্যাট। তো এখন যদি আমরা ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করি, এখন আমাদের সবকিছু কি পরিবর্তন, যেগুলো পরিবর্তন করছিলাম সেগুলো কি চলে গেছে। ওকে, একটা জিনিস এখানে আমি আপনাদেরকে শেখাই, সেটা হচ্ছে সাপোজ আপনারা কোনো কাজ করার ক্ষেত্রে আপনারা কি করবেন, সবগুলো লেখাকে একদম বোল্ড করার জন্য আপনারা কি করবেন, সবগুলো লেখাকে কি করবেন আপনারা সিলেক্ট করছেন। তো সিলেক্ট করার পর বোল্ড করার জন্য সিলেক্ট করছেন ঠিকই, তবে ভুলক্রমে সেটা কি হয়ে গেল আর কি ব্যাক স্পেসে চাপ করে সবগুলো লেখাকে একদম কেটে গেল। সবগুলো লেখা যদি কেটে যায় তখন আপনার অনেকগুলো লেখা যে সিলেক্ট করেন অনেকগুলো লেখা এই ভুলক্রমে এগুলো কি একদম রিমুভ হয়ে যাবে। এখন আপনারা কিছুটা হতাশ হয়ে যাবেন যে এগুলা তো কষ্ট করে লেখলাম, এটা কি একদম কি লেখাগুলো একদম রিমুভ হয়ে যাবে। তো হ্যাঁ, অবশ্যই এখানে কোনো মানে আমি বলে দিচ্ছি যে এখানে টেনশনের কোনো কারণ নেই। মানে আপনার যে লেখাগুলো ভুলক্রমে হোক অথবা নিজের অজান্তেই হোক
আপনি সেটাকে রিমুভ করেছেন, তো আপনাকে সেটাকে পুনরুদ্ধার করতে হবে, ঠিক আছে? মানে যেটাকে বলা হয় আনডো বলা হয়। আনডো মানে যদি করতে চান তাহলে আপনি এখানে যেটা করতে হবে, আপনার জাস্ট যে এমএস ওয়ার্ড ডকুমেন্টের একদম বাম উপরে কর্নারে যাবেন, এখানে এটাকে বলতে বলা হয় আনডো, ঠিক আছে? এই যে দেখবেন ব্যাকের পিছনে একটা চিহ্ন দেওয়া আছে এরকম, ঠিক আছে? মানে হাতের বাম দিকে ইশারা করছে এরকম। জাস্ট এই চিহ্নটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর কি এটা আনডো হয়ে গেছে। আপনি যে লেখাগুলো রিমুভ করছেন সেই লেখাগুলো আবার পুনরায় চলে আসছে। ওকে, মানে এটা হচ্ছে মূলত আপনি লেখাগুলো ভুল করে মুছে দিন, আপনি এভাবে উল্টো করতে পারবেন। ওকে, তো আমরা আরেকটু আনডো করি, ঠিক আছে? আনডো করার পর আমরা পূর্বে যে স্টাইল করেছে সেটা চলে আসলো। ওকে, ফাইন। তো গেল এটা। তো তারপর আমরা যেটা করবো, এই হচ্ছে আমাদের মূলত ফন্টের যে রিবন আছে, ফন্ট রিবনের সবগুলো প্রোগ্রাম এটা আছে। শুধু একটা প্রোগ্রাম বাকি যাবে, সেটা আমরা বলেছিলাম বিটার নাম। ওকে, অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত। তো তারপর হচ্ছে এখানে কি আছে, প্যারাগ্রাফ যে রিবনটা আছে সেটা কাজ করে। তো সেটা কাজের মধ্যে সর্বপ্রথম কি আছে এখানে, বুলেটস, ঠিক আছে? বুলেটস বলতে যেটা বোঝায়, বুলেটস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, সাপোজ আমরা অনেক সময় স্টার চিহ্ন দিয়ে আমরা বিভাগে অনেক কিছু লিখি, তাই না? আমরা স্টার চিহ্নের মাধ্যমে কি করি, আমরা অনেক সময় আবিজাবে অনেক কিছু লিখি, তাই না? এটাই তো আমরা করি। তো এই যে প্রত্যেকটা লাইনে যে স্টার চিহ্নগুলো যে থাকে, বা প্রত্যেকটা এন্ট্রি লেখার সময় যে স্টার চিহ্নটা থাকে অথবা হ্যাশ চিহ্ন থাকে, হ্যাশ, তো এই হ্যাশ চিহ্ন এবং স্টার চিহ্নটাকে মূলত বলা হয় বুলেটস। ওকে, এখন এখানে আপনি কি করতে হয়, আমরা হ্যাশ চিহ্নটা প্রত্যেকটা লাইনে কি করে আমরা দেই, নিজেদেরকে দিতে হয়। তো বুলেটস আপনাকে নিজে থেকে দিতে হবে না, এটা অটোমেটিকলি কি হয়ে যাবে, নিজে থেকেই চলে আসবে। তো এই জন্য করতে কি করতে হবে, আপনাকে বুলেটস অপশনে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেই ধরনের পছন্দের ক্রমে বুলেটটা এখান থেকে সিলেক্ট করবেন, দেন আপনি এখানে লিখবেন। তো আমরা এখানে আমি যদি লিখলাম, লেখার পর এন্টার দিলাম, এন্টার দেওয়ার নিচের লাইনে যাওয়ার পর দেখুন অটোমেটিকলি এটা কি চলে আসছে নতুন একটা বুলেট। দেন আমি আবার লিখলাম, আবার নিচের লাইনে যাওয়ার জন্য এন্টার বাটন চাপলাম, এন্টার বাটন চাপলাম, আরেকটা কি এরকম মানে বুলেট চলে আসলো। এবার আপনি যতবার আপনি যত খুশি যত লাইন বাড়াতে চান ততবার আপনি এটা অটোমেটিকলি চলে আসবে। এখন আসলে যে আমি তো এখানে চাললাম, লিখলাম, এখন আমার এটা প্রয়োজন নেই, এখন আমি এটাকে কি করি, এটা একদম নরমালি আপনি যেভাবে লেখা রিমুভ করার জন্য ব্যাক স্পেস চাপেন, এটা রিমুভ করার জন্য ব্যাক স্পেস চাপেন। ওকে, বাস এটা চলে গেছে। ওকে, ফাইন, দেখছেন একদম কি এটা আসে আর আসবে। ওকে, তো এইভাবে এটা করবো। এখন আসেন যে অনেক সময় আমাদেরকে এটা হচ্ছে বুলেট, এখন অনেক সময় আমাদেরকে কি করতে হয়, এখানে মূলত নাম্বারিং ব্যবহার করতে হয়। যেমনটা হচ্ছে আপনার 1 2 3 রোমান সংখ্যার আইআরই সামথিং, ঠিক আছে? এবিসি এবং তো নাম্বারিং ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে বুলেটের সাথে একটি চিহ্ন মানে যে নাম্বারিং যে অপশনটা আছে এটা দেখতে হবে। ক্লিক করবো, এখানে অনেক ধরনের স্টাইলিশ নাম্বারিং আপনি দেখতে পাবেন, যেমন 1 2 ডট 1 2 ব্র্যাকেট, তারপর রোমান সংখ্যা বড় হাতের এ বি সি বড় হাতের সামথিং এরকম অনেকগুলো দিচ্ছি। আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করব শুধু 1 2 ডট, ফাইন। তো সিলেক্ট করার পর আমি এখানে আবি দেবে একটা লিখলাম, কি 2 চলে আসলো, 3 চলে আসলো। এইভাবে আপনি যত লাইন লিখবেন তত লাইন অটোমেটিকলি কি চলে আসবে, 1 2 3 4, মানে আপনি যতটুকু লিখবেন তত লাইন অটোমেটিকলি চলে আসবে। ওকে, তো গেল এইটার কাজ। তো রিমুভ করতে চাইলে ঠিক আগের মতোই বলেছি যে এখানে যেটা মানে যদি রিমুভ করতে চান তাহলে ব্যাক স্পেসের মাধ্যমে রিমুভ করে দিতে পারেন। ওকে, তো গেল। আরেকটা কথা বলে দিচ্ছি যে আপনার যদি নাম্বারিং উঠে দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই এখানে ক্লিক করবেন, এটা পূর্বে আপনারা জানেন, ঠিক আছে? তো তারপর এটা হচ্ছে আপনার মূলত কি মাল্টি লেভেল লিস্ট। মাল্টি লেভেল লিস্ট হচ্ছে আমরা এই যে মূলত যে নাম্বারিং এবং বুলেটের যে একটা লিস্ট তৈরি করি, এই লিস্টে হচ্ছে মূলত মাল্টি লেভেল লিস্ট। আসলে আমাদের এটা প্রয়োজন হয় না, ঠিক আছে? এটা একদম মানে দরকার নেই, একদম এটা অপ্রয়োজনীয় একটা জিনিস, ঠিক আছে? সো আমরা সেটার দিকে না দেখলেও চলবে। ওকে, ফাইন। তো নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি কি মূলত বলা হয় অ্যালাইনমেন্ট, ঠিক আছে? এগুলোকে মূলত বলা হয় অ্যালাইনমেন্ট। আর লেখার মূলত আর কি যে টেক্সট অ্যালাইনমেন্ট বলা হয় এগুলোকে মূলত। তো এই যে টেক্সট অ্যালাইনমেন্ট হচ্ছে মূলত 4 প্রকার, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে সেন্টার, একটা হচ্ছে রাইট এবং আরেকটা হচ্ছে জাস্টিফাই, ঠিক আছে? তো এখানে এগুলো দেখাতে চাইলে আমি আপনাদেরকে কতগুলো উদাহরণ দিতে হবে। এই যে এখানে দেখেন আমি একটা প্যারাগ্রাফ লিখলাম, ঠিক আছে? তো এটা প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফটার মধ্যে দেখেন একটা জিনিস, আমি সাপোজ এই প্যারাগ্রাফটার মধ্যে যা যা লিখি সবগুলো লেখি একদম হাতের
বাম দিক থেকে কিন্তু এই লেখাটা কি আছে ডান দিকে যেতেছে এরকম না লেখাটা, হ্যাঁ এটা। তো এই যে লেখার যে স্টাইলটা মানে লেখা ওঠার যে একটা ধরন, এটা কিন্তু বলা হয় অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্ট এখানে কি দেওয়া আছে, লেফটে দেওয়া আছে। এখানে লেফটে দেওয়া আছে বিধায় কি আমাদের লেখাগুলো লেখার পর কি একদম লেফটের দিক থেকে উঠতেছে, ঠিক আছে। এখন আমরা যদি দেই যে সেন্টার, ঠিক আছে, সেন্টার যদি তাহলে লেখাগুলো কি সেন্টার থেকে উঠবে। আর যদি আমরা দেই কি রাইট, ঠিক আছে, লাইন টেক্সট রাইট যদি দিই আমরা, তাহলে আমাদের যা লিখবো সবকিছু আমাদের রাইট সাইড দিকে থেকে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের যে মূলত তিনটা অ্যালাইনমেন্ট আমাদের প্রয়োজন অনুসারে করতে হবে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি জাস্টিফাই। জাস্টিফাই মানে হচ্ছে আপনার জাস্টিফাই মানে হচ্ছে যে আপনার সাপোজ এই যে প্যারাগ্রাফটা যে আমরা লিখলাম, ঠিক আছে, লেখাগুলো দেখেন কি সুন্দরভাবে কি একদম লাইন করে সাজানো, কিন্তু এদিকে দেখেন এরকম অ্যাব্রোচেবল ভাবে এই লাইনটা এখানে শেষ হচ্ছে, এটা এখানে, এটা এখানে, মানে একটা অ্যাব্রোচেবল। তো এদিকে যেরকম দেখতে সুন্দর লাগছে এদিকে কিন্তু যেরকম সুন্দর লাগছে না। এখন আমরা যদি চাই যে আমাদের লেখাটাকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যেদিকে সমান এবং দুই দিকে সমান থাকবে, তখন আমরা কি করবো, অ্যালাইন টেক্সট যে জাস্টিফাই যেটা আছে এটা আমরা ব্যবহার করব। ওকে, আর এখন দেখুন লেখাগুলো খুব সুন্দর দেখে। তো এটা আপনি যে কোনো কাজের ক্ষেত্রে ইউজ করতে পারেন। আপনার কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশন, লেটার, ইমেল, সামথিং যে কোনো ধরনের লেখা, যে কোনো ধরনের লেখার এই জাস্টিফাই ব্যবহার করতে পারেন। ওকে, আর হ্যাঁ, এটা ব্যবহার করলে আপনার কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না যে লেখা রাইটের দিক থেকে উঠবে না, এরকম না। লেখা লেফটের দিক থেকে উঠবে, শুধু এদিকে সমান, মানে এই পাশে সমান এবং ওই পাশে সমান, ঠিক আছে, দুই সাইডে একদম সমান পাবে, ঠিক আছে, এছাড়া কোনো পরিবর্তন নাই, লেফটের দিক থেকে লেখা হবে। ওকে, গেল অ্যালাইন টেক্সট। দেন আরেকটা জিনিস আমরা দেখবো সেটা হচ্ছে এখানে দেখেন একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কিন্তু এখানে প্রায় এত বেশি না, একদম মানে আর কি প্রায় একদম প্রায় জালাহাটির মতো দেখেন। জালাহাটি মিন্স আপনারা অবশ্যই বুঝতে পারছেন, মানে ধান গাছ রোপণ করার পূর্বে যে ধান গাছের যে চারাগুলো রোপণ করা হয় সেটাকে মূলত বলা হয় জালাহাটি। মানে যে জায়গাটার মধ্যে ধান গাছের যে চারাগুলো রোপণ করা হয় সেই জায়গাটাকে মূলত বলা হয় জালাহাটি। যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জিনিসটা চিনেন। ওকে ফাইন। তো নেক্সট আমরা যদি দেখতে চাই এই যে জায়গাগুলো একদম এবড়ো থেবড়ো ভাবে দেখা যাচ্ছে, মানে দ্যাট মিন্স একদম কি গিজিবিজির মতো দেখা যাচ্ছে। তো এই যে গিজিবিজি লেখাগুলোকে যদি আমরা একটু ক্লিয়ার করতে চাই, মানে একটু লাইন, একটা লাইন থেকে একটা লাইনে যুক্ত করতে চাই, তখন আমাদেরকে কি করতে হবে? তখন আমাদেরকে জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে এই জাস্টিফাই অ্যালাইনমেন্টের সাথে দেখবেন যে একটা লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং অপশন আছে। তো একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে সর্বনিম্ন অপশন কি আছে, মানে একদম কি সর্বনিম্ন স্পেস কত আছে 1.0, এর সর্বোচ্চ কত আছে 3.0। এখানে আপনাদের যেটা প্রয়োজন হয় সেটা জাস্ট ক্লিক করবেন। আমি জাস্ট দেখি 1 পয়েন্ট দিলে কতটুকু হয়, বর্তমানে 1 পয়েন্ট আছে, দেন 1.15 একটু বাড়ছে, মানে একটু ফাঁকা হয়েছে, দেন 1.5 দিলে আর একটু ফাঁকা হয়েছে। তো জাস্ট আমার কাছে মনে হইলো 1.15 টা বেটার, কারণ 1.5 টা একটু বেশি ফাঁকা হয়, জাস্ট 1.15 টাই রাখলাম। ওকে, তো গেল এটা। তারপর নেক্সট অনেক সময় আমরা কিছু এক ধরনের লেখার প্রয়োজন হয়। সাপোজ ধরেন একাডেমিক ইনফরমেশন, স্পেলিংটা ভুল হয়েছে, একাডেমিক ইনফো বাস এটুকু আমি লিখলাম। ওকে, এখন এটা আমরা কি করবো, লেখাটাকে বোল্ড করে দিলাম, লেখার সাইজটাকে একটু বড় করে দিলাম। এখন আমরা কি করলাম, নিচে লাইনে যাওয়ার পর এই দিলাম, লেখার সাইজটা যেটা ছিল সেটা। এখন আমরা কি করব, দেখবেন যে একাডেমিক ইনফরমেশন এইচএসসি, ঠিক আছে, এইচএসসি সামথিং, ঠিক আছে, এরকম কিছু। এখন আমরা যদি লেখাটাকে এইচএসসি কথাটাকে যদি আমরা স্পেস দিয়ে এই বরাবর নিয়ে আসি, ঠিক আছে, এই বরাবর নিয়ে আসি, তারপর যেটা করবো এইচএসসি পরে সাপোজ এসএসসি, ঠিক আছে, এরকম সামথিং। যদি আমরা এটাকে সুন্দরভাবে যদি সাজাতে চাই তাহলে কিন্তু আমাদের স্পেস দিয়ে এখানে, তাই না, এই বরাবর আনলে মানে একাডেমিক ইনফরমেশন বা এখানে থেকে লেখাটা একটু সুন্দর দেখায়। তখন একটা জিনিস খেয়াল করেন যে আমি কিন্তু লেখাটা এখান থেকে এখানে নিচে কি স্পেসের মাধ্যমে। এখন আপনি যদি স্পেস না দিয়েও আর কি একদম ইজিলি ভাবে আনতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে
আপনার লাইন স্পেসিং এর উপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মূলত ডিক্রিজ ইনডেন্ট বলে যেটাকে, ঠিক আছে, ডিক্রিজ ইনডেন্ট যেটাকে মূলত বলে। তো ইনডেন্ট মানে হচ্ছে আপনি এই যে মাঝখানে কতগুলো গ্যাপ তৈরি করা, এই আমাদের এই মার্জিন থেকে এই মার্জিন থেকে গ্যাপটা তৈরি করতে মূলত বলা হয় ইনডেন্ট। তো ইনক্রিজ ইনডেন্টে মূলত হচ্ছে গ্যাপটা বাড়ানো, ঠিক আছে। তো জাস্ট আমরা ইনক্রিজ ইনডেন্টে যদি ক্লিক করি দেখুন যে কি এটা অটোমেটিক এখান থেকে ফাঁকা হয়ে যাচ্ছে, দেখছেন ফাঁকা হয়েছে। তো যদি আমরা এটাকেও করি তাহলে কি হয়ে যাবে দেখবেন, আগে দেখছেন আমাকে এটাকে নিজে থেকে এর করতে হয় কিন্তু সমান সমান অটোমেটিক ভিতরে বাস। এটা একটু এদিকে নিই আরেকটু দিকে নিই বাস। ওকে, এখন আরেকটা জিনিস আপনি কি করতে পারেন যে এটাকে আপনি কিবোর্ডের মাধ্যমে আনতে পারেন। কিবোর্ডের মাধ্যমে যদি আপনি আনেন, কিবোর্ডের বাম দিকে আপনি দেখবেন ক্যাপস লকের উপর দেখবেন কি যে ট্যাব TAB নামে একটি কি আছে। এই কিটার মধ্যে যদি ক্লিক করেন তাহলে কি সেটা এই ইনডেন্টের কাজটা সেটা করে, ঠিক আছে। অনেক সময় দেখা গেছে যে আমাদেরকে কি এটা মনে করেন যে আমরা অনেক সময় কিবোর্ড ব্যবহার করতে পছন্দ করি, তখন আপনি কি করতে পারেন কিবোর্ডের যে ট্যাব বাটনটি আছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এখন আপনাদেরকে আরেকটা জিনিস আমার বলতে ভুল হয়েছে, সেটা হচ্ছে সেটা হচ্ছে মূলত আমরা যে এতক্ষণ মূলত লেফট সেন্টার রাইট জাস্টিফাই, তারপর হচ্ছে মূলত আমাদের কি লেখা ছোট বড় করা, মানে সাবস্ক্রাইব এন্ড সুপারস্ক্রাইব লেখা ছোট করা বড় করা, ঠিক আছে, তারপর হচ্ছে বোল্ড ইটালিক আন্ডারলাইন, এগুলো তো আমরা এটার মানে মাউসের মাধ্যমে কম্পিউটার স্ক্রিন থেকে আমরা এই কাজগুলো সহজ করার জন্য নির্দিষ্ট কতগুলো কিবোর্ড কমান্ড রয়েছে, যে কমান্ডগুলো ব্যবহার করলে পরিবর্তন হয়, ঠিক আছে। যেমন সাপোজ হচ্ছে বোল্ড করার জন্য কিবোর্ড থেকে CTRL, দ্যাট মিন্স হচ্ছে কন্ট্রোল বাটন চাপ দিয়ে ধরে AB মানে বোল্ডের বি যদি আপনি চাপেন তাহলে কি লেখাটা বোল্ড হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আপনি ইটালিক করতে চান, ইটালিক মানে হচ্ছে Ctrl+I, ঠিক আছে, Ctrl+I যদি চাপেন ইটালিক হবে, আর Ctrl+U যদি চাপেন তাহলে আন্ডারলাইন। এই কতগুলো কিবোর্ড কমান্ড রয়েছে। অবশ্য এখানে আপনাদের কোনো ভয়ের কোনো কারণ নেই, আমি এরকম যতগুলো মানে যেগুলো নিত্য প্রয়োজনীয় আপনাদের কাজ করার ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, এগুলো কতগুলো সহজ মানে কাজের ক্ষেত্রে যাতে সহজ হয় এই কতগুলো কিবোর্ড কমান্ড আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ওকে, সেই আপনারা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিয়ে আপনারা খুব সেগুলো মুখস্থ করে নেন, অথবা এগুলো ব্যবহার করতে করতে অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে। ওকে, নেক্সট আমরা যাই। তো এই হচ্ছে মূলত ইনডেন্টের কাজ। ওকে, নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি যে বালতি দিয়ে রং ঢালছে এরকম একটা চিহ্ন, ঠিক আছে। আসলে মূলত এটাকে মূলত বলা হয় শেডিং অথবা লেখার ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। এটার মতো এখানে কিন্তু আমাদের লেখার ব্যাকগ্রাউন্ড কালার বেশি নাই, ঠিক আছে। তো আরেকটা জিনিস যদি আমরা এখানে ফলো করি সেটা হচ্ছে এখানে দেখি অনেক ধরনের লেখার ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে। তো আমরা কি করবো, এখান থেকে কতগুলো লেখার ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি করবো, এই লাইনটাকে একটা লেখার ব্যাকগ্রাউন্ড কালার দিই। এখান এই লাইনটাকে সিলেক্ট করে আমরা দেন এখানে কি করবো আমরা এই কালারটা দিই। ওকে, এই কালারটা দিলাম। তো এরপর লাইনটা যদি সিলেক্ট করে আমরা আরেকটা কালার দিই, ঠিক আছে। তো সাপোজ ধরেন এটা দিলাম, ঠিক আছে। তো এইভাবে আপনারা কি করতে পারেন, প্রত্যেকটা লাইন আপনারা আপনাদের মতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনারা লেখাগুলো আপনাদের নিচে যে লেখা আছে লেখার সৌন্দর্যটাকে আপনারা বৃদ্ধি করতে পারেন। ওকে, জাস্ট এইটুকু দিলাম, এর বেশি দিলাম। তো এটা হচ্ছে মূলত লেখার শেডিং অথবা ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। তারপর যদি আমরা আরেকটু কাজের দিকে যাই, সেটা হচ্ছে মূলত আপনাদের সাপোজ আমরা লিখলাম বল, ঠিক আছে। তারপর লিখলাম অ্যাপল, তারপর ক্যাট, তারপর হচ্ছে তারপর হচ্ছে ডগ, তারপর হচ্ছে সাপোজ ফ্যান। এখন একটা জিনিস খেয়াল করেন, এই শব্দগুলো কিন্তু কি একদম অগোছালো, মানে অগোছালো বলতে এই জন্য বলেছি যে এটাকে যদি আমরা শব্দগুলো যদি সুন্দরভাবে সাজাতে চাই, তার মানে ABCD আকারে থাকার কথা ছিল, মানে অ্যাপল, বল, ক্যাট, ডগ, এগ এন্ড প্যান, ঠিক আছে। এই সুন্দরভাবে সাজানো করেছে, এগুলো কি একদম অগোছালো ভাবে এগুলো রয়েছে। তো আমরা যদি এটাকে যদি সাজাতে চাই তাহলে কি করতে হবে, আমাদের এই লেখাগুলোকে কি করতে হবে, মানে একদম কি কাটা ছেড়ে করে তারপর উপর নিচে করতে হবে। এখন এই লেখাগুলো যদি অটোমেটিকলি উপর নিচে হয়ে যায়, সুন্দরভাবে সাজানো হয়ে যায়, আমাদের তো অনেক উপকারী হবে, তাই না।
তো এই সুন্দরভাবে সাজানোর যে অপশনটি আছে এই অপশনটিকে মূলত বলা হয় সর্ট অপশন, SORT। সর্ট অপশনটা হচ্ছে মূলত লেখার ব্যাকগ্রাউন্ড মানে শেডিং কালারের যে উপর যে চিহ্নটা আছে A to Z এর চিহ্নটাকে মূলত বলা হয় সর্ট অপশন। ওকে, এই সর্ট অপশনে পরিবর্তন করতে গেলে যেটা করতে হবে আপনাদের লেখাগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে একটা জিনিস দেখেন অ্যাসেন্ডিং এবং কি ডিসেন্ডিং অপশন। এই অপশনগুলোর দরকার নাই, অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং আছে। অ্যাসেন্ডিং মানে হচ্ছে আপনার এইভাবে সাজাবে যে ABCD আকার, আর ডিসেন্ডিং মানে হচ্ছে জেড তারপর ওয়াই সামথিং। ঠিক আছে, এটা আমরা কি করি অ্যাসেন্ডিংটা দেখি আগে, তারপর অ্যাসেন্ডিং সিলেক্ট করার পর ওকে দেখি ABCD আকারে চলে আসবে। আর যদি ডিসেন্ডিং দিই তাহলে কি চলে আসবে দেখি, এই যে দেখেন FED মানে উল্টোটা। ওকে ফাইন, আমরা অ্যাসেন্ডিংটাই রাখি। ক্লিয়ার? তো এই হচ্ছে মূলত আমাদের সর্টের কাজ। তারপর নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বর্ডার। আসলে এই বর্ডার অপশনটা এখন আমাদের কোনো দরকার হবে না, যখন আমরা ইনসার্ট মেনুতে যাব তখন আমাদের টেবিলের অপশনে এটা দরকার হবে। ঠিক আছে, সো আমি এটাতে এখন দেখলাম। ওকে ফাইন, আর এই অপশনটাও আমাদের কোনো দরকার নেই। ঠিক আছে, মানে শো অ্যান্ড হাইড সামথিং। ঠিক আছে, এটা আমাদের দরকার নেই। ওকে ফাইন, তো এই হচ্ছে মূলত আমাদের কি একদম কি প্যারাগ্রাফ যে রিপোর্ট আছে সেটা সবগুলো কাজ। আর তারপর হচ্ছে স্টাইল। ওকে, এই স্টাইলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কি কতগুলো স্টাইল এখানে আমরা দেখতে পাচ্ছি, কালার ফন্ট কালার সহ সামথিং। ঠিক আছে, লেখাগুলো অনেক বড় ছোট হয়। আসলে এখানে কি আমরা যখন এটাকে কাস্টম মানে নিজেদের থেকে কতগুলো স্টাইল আমরা নিজেদের থেকে করে নিই, আর সেটাকে এখানে কনভার্ট অটোমেটিক্যালি কতগুলো স্টাইল এখানে দেওয়া আছে। ঠিক আছে, সেগুলো আমরা ব্যবহার করি। আসলে এগুলো আমাদের ব্যবহার করার বেশিটা প্রয়োজন হয় না। তো যাদের প্রয়োজন হয় তারা তাহলে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। বেশি কিছু করতে হবে না, আপনার শুধু লেখাটাকে মানে যে স্টাইলটা এখান থেকে প্রয়োজন হবে সেই লেখাটা মানে সেই স্টাইলের উপর সেই স্টাইলের উপর সিলেক্ট। ওকে ফাইন, তো আমি এখান থেকে ব্যবহার করবো। ওকে, তো নেক্সট এখানে কি আছে ফাইন্ড একটা অপশন আছে। ফাইন্ড মানে কি? ফাইন্ডের বাংলা অর্থ হচ্ছে কি খোঁজা। সাপোজ ধরেন আপনি এই প্যারাগ্রাফটা থেকে একটা শব্দ আপনি খুঁজতেছেন কিন্তু সেটা আপনার চোখে পড়তেছেন কিন্তু বানানটা মনে আছে, তাহলে কিভাবে খুঁজবেন সেটাকে? জাস্ট ফাইন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে শব্দটা এখান থেকে খুঁজবেন, সাপোজ আমি খুঁজবো ইজ, সাপোজ লিখলাম IS লেখার পর দেখেন এখানে দেখেন ইজ কথাটা করে আছে। তো আমি লেখাটা ব্যাকগ্রাউন্ড কালারটাকে রিমুভ করবো, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। নো কালার, এই যে দেখুন এখানে ইজটা কোথায় আছে, এই যে দেখেন ফার্স্ট লাইনে ইজ আছে, দেন সেকেন্ড থার্ড লাইনে IS ইজ আছে। আমরা তো এখানে IS লিখছি, এই যে দেখেন এখানে IS ইজ আছে। ঠিক আছে, অবশ্যই লেখাটা একটু অন্যরকম ভাবে লেখা, একটু শব্দ। তারপরে জিনিসটা কি করবেন, মানে এখানে আপনাকে জিনিসটা কম্পিউটার দেখাই দিচ্ছে যে IS কতটা কোথায় কোথায় আছে। ঠিক আছে, তো এখান থেকে আপনার জিনিসটা খুবই সহজেই শব্দগুলো খুঁজে নিতে পারবেন। ঠিক আছে, তো তারপর সাপোজ আমরা লিখলাম এন্ড কথাটা আমরা লিখলাম। ঠিক আছে, দেখেন এন্ড কথাটা এখানে প্রায় 4-5 বার আছে এন্ড এই যে এন্ড সামথিং এরকম দেখছেন অনেকবার এখানে আছে। এই ধরনের আপনারা যে শব্দগুলো খুব সহজে খুঁজে নিতে পারেন, খুঁজে নিতে ফাইন। আমরা এটা কেটে দিলাম। তারপর এখানে কি আছে রিপ্লেস মানে হচ্ছে সাপোজ এখানে ধরুন SSC এর জায়গায় HSC, আপনি ভুল করবেন কি করবেন এস এর জায়গার মধ্যে ডি দিয়ে দিবেন। তো আমরা কিন্তু সাধারণত নরমালি কি করি, ডিটাকে রিমুভ করে দিয়ে এস আমরা লিখতে পারি। তো রিপ্লেস বক্সে যে প্রথম অবস্থায় কি করতে হবে, ডিটাকে সিলেক্ট করতে হবে, দেন তারপর রিপ্লেসে ক্লিক করতে হবে। রিপ্লেসে ক্লিক করার পর এখানে রিপ্লেস উইথ এর মধ্যে আপনি যেটা লিখতে চান, ঠিক আছে, এস এর দেওয়ার পর রিপ্লেস দিয়ে দিলাম। কি হয়ে গেল, আমাদের এখানে HSC এটা হয়ে গেছে। ঠিক আছে, মানে রিপ্লেস মানে হচ্ছে কি একটাকে উঠাই দেওয়া, ওইটার পরিবর্তে আরেকটা বসা। ঠিক আছে, তো আমাদের এটা বেসিক্যালি নরমালি সেটার কোনো প্রয়োজন নাই। ওকে, তারপর কি আছে সিলেক্ট মানে হচ্ছে এই যে আমরা এখানে লিখতেছি, আমরা লেখার মধ্যে যে আমরা সিলেক্ট করার প্রয়োজন ওইটাকে মূলত বলা হয় সিলেক্ট। ঠিক আছে, এই কাজটা সিলেক্ট করা, বুঝছেন এটা। ঠিক আছে, তো আর এগুলো এত মানে এডিটিং যে এটার কাজ আছে, এটার কাজ এত সহজে দরকার পড়ে না। ঠিক আছে, যখন আমরা একটু নরমালি কোনো ধরনের কাজ করি তখন আমাদের এটা দরকার পড়ে না। ঠিক আছে, ওকে।
তো আমাদের এই হোম মেনু সবগুলো কাজ আমরা দেখলাম, তবে এই যে ক্লিপবোর্ড যেটার কাজ আছে এটার কাজ আমরা এখন দেখব। মানে এটা ফার্স্ট কাজ হচ্ছে কি পেস্ট কাট এন্ড কপি। আপনারা অনেকেই সাধারণত মানে পেস্ট কাট কপি এই তিনটা অপশনের কাজ মোটামুটি শুনছেন। আজকে আমরা আপনাদেরকে এই জিনিসটা বুঝিয়ে দেবো শুনতে। তো পেস্ট বা কপি, সাপোজ ধরেন এই লেখাটা আমার তো এখানে লেখা আছে অলরেডি, এটা হচ্ছে দ্বিতীয় পেজ, এখানে দ্বিতীয় পেজে লেখা আছে। এখন আমি কি করবো সেটাকে প্রথম পেজে এখানে আবার লিখবো, মানে এটা আমার এখানে লেখার প্রয়োজন। তখন আমরা কি, যেহেতু এটা 2 নম্বর পেজে লেখা আছে, এখন আমরা যদি এটাকে প্রথম পেজে আবার লিখতে চাই তাহলে এটা আমাদের নিজেদের একটা হয়রানি না। তখন আমরা কি করবো, এই লেখাটাকেই আমরা আবার কি করবো ওইখানে নিয়ে যাবো। তো এটাকে নিয়ে যাবো, এটাকে বলতে বলা হয় কপি। যদি আপনি এই লেখাটাকে একেবারে এক নম্বর মানে একেবারে কি একদম 2 নম্বর পেজ থেকে 1 নম্বর পেজে নিয়ে যান, তাহলে কি আপনার এটাকে বলতে বলা হয় কাট। মানে এটা 2 নম্বর পেজ থেকে 1 নম্বর পেজে চলে যাবে। আর যেটা 2 নম্বর পেজে থাকছে 1 নম্বর পেজে থাকবে, এটাকে বলা হয় কপি। ঠিক আছে, এখন আমরা কি করবো, এটাকে সাপোজ কপি করবো। লেখাটাকে সিলেক্ট করবেন, কপি করবেন। কপি করার পর আপনি যেখানে রাখবেন সেখানে ক্লিক করবেন। বাস আমরা এটা এখানে রাখবো, এখান থেকে লেখাটা শুরু হবে, এখানে আমরা রাখলাম। রাখার পর এই রাখাটাকে মূলত বলা হয় পেস্ট। বাস আপনি পেস্ট করে দিলেন, বাস হয়ে গেছে। আপনাকে দ্বিতীয়বার কষ্ট করতে হবে না। এই হচ্ছে মূলত কাট কপি এন্ড পেস্ট। আসলে বুঝতে পেরেছেন? আর ফরম্যাট পেইন্টার এটা মূলত কোনো ধরনের কোনো কাজে লাগে না। ঠিক আছে, সেটাও আপনাদেরকে দেখালাম। দেখুন এদিকে ক্লিক করলে কোনো কিছু পরিবর্তন হবে, এটা একদম অযথা। যেটা অযথা সেটা আমরা এটাকে নিয়ে বেশি আলোচনা করলাম। তো এই হচ্ছে মূলত আমাদের হোম মেনু এর সব ধরনের সবগুলা রিবন অথবা অপশনের কাজ। ওকে, তো এইগুলোর মধ্যে যদি আপনাদের কোনো একটা অপশনের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন।